একদিন এক ভদ্রলোক একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে জল গরম করা শুরু করলো। জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরো বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে তার আর লাফ দেওয়ার মতো শক্তি নেই। জল আরো গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম জলে থাকতে থাকতে একটা সময় মারা যায়। তো বন্ধুরা, এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেল বা তার কারণ কি, তাহলে আমরা অধিকাংশই বলবো যে গরম জলের কারণে মারা গেছে। কিন্তু বন্ধুরা না, সে আসলেই গরম জলের কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কালপাত্র ভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থা সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে। আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস জল উপর করে তুলে ধরলেন। তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসি মুখে প্রশ্ন করলেন, এই এক গ্লাস জলের ওজন কত? উত্তর হবে আসলে 250 ml থেকে 300 ml এর ভেতর। তখন মনোবিজ্ঞানী বললেন, এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রেখেছি, ওজনটাও সেটার উপর নির্ভর করছে। যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না। যদি এটাকে 1 ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে। আর যদি 1 দিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি পক্ষঘাতগ্রস্ত বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে। তিনি আরো বিশদে গিয়ে বলেন, আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের জলের মতো, যা নিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছু হবে না, কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারাদিনের জন্য ধরে রাখি, মনে রাখি, তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না, এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে, অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে। তো বন্ধুরা, আমরা গল্পটি থেকে কি শিখলাম? 1. আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন। 2. জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না। একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল। বলছিল সে আর পারছে না, সে জানে না কিভাবে কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হওয়া। মেয়েটির বাবাই পেশায় একজন রন্ধনশিল্পী। মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর 3টি পাত্রে জল ভর্তি করে আগুনের উপর বসিয়ে দিলেন। যখন পাত্র 3টিতে বলক আসলো, তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরো কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কোনো কথা বললেন না। অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল। তো 20 মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলেন, তুমি এখন কি দেখছো? মেয়ে উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গেছে। ডিমের খোসা খুলে দেখা গেল ডিম সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়।
এসবের অর্থ কি বাবা? মেয়ে জানতে চাইল। বাবা ব্যাখ্যা করলেন, আলু, ডিম, কফি বিন যদিও একই তাপমাত্রার ফুটন্ত জলে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়, আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত জলে এরা নিজেদের মেলে ধরে জলটাকেই পরিবর্তন করে ফেলে, নতুন এক জিনিস সৃষ্টি করে। তো তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন। প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে, তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখলাম? 1. প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে। 2. পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে। একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত। তারা দুজনেই বেকার। দিনমজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না। এইদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা। ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা, আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায়। এইসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মিন্টুকে বলল, দুজনে মিলে যদি একটা করে গাভী কেনা যায় তাহলে কেমন হবে? গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে, আর তার গাভীর বাচ্চাও হবে। ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে, দুধও বেশি বেশি হবে, আর এভাবে দুজনই একদিন অনেক টাকার মালিক হয়ে যাবে। গাভীর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য, ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে। এভাবে দুজনেই একদিন ধনী হয়ে উঠবে। এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায়। এই প্রস্তাবটি মিন্টুরও খুব ভালো লাগে। সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজনে কথা পাক্কা করে ফেলে। খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায়। দুজনেই তাদের এই উদ্যোগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানায়। পিন্টুর স্ত্রী সব শুনে আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল, খুব ভালো পরিকল্পনা, আমার গয়না বিক্রি করে গাভী কেনো, যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ। স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু। ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে, দেখো, একে তো আমাদের কিছুই নেই, খালি কয়েকটা মাত্র গয়না সম্বল, আর তা বিক্রি করে গাভী কিনবে, কিন্তু যদি গাভীটি মরে যায় তখন কি হবে? মিন্টুর মনেও খটকা লাগে। মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে, কারণ গাভী যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাগাটিও যাবে, গাভীও যাবে। এত ঝুঁকি নেওয়াটা উচিত হবে না। পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে, ভাই পিন্টু, গাভী যদি মরে যায় তাহলে কি হবে? পিন্টু তখন বলল, এত নেগেটিভ চিন্তা করছিস কেন? কেনার আগেই গাভীর মরার কথা ভাবছিস? আর গাভী কোন কারণেই বা মরতে যাবে? মিন্টু একই সুরে হতাশ জবাব দেয়, তা তো বুঝলাম যে গাভী মরবে না, কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে? পিন্টু অত্যন্ত স্নেহ করে জবাব দেয়, তোর তাহলের জবাব আমার কাছে নেই। মিন্টু বলে, এই তাহলের জবাব আমার কাছে আছে। আমরা বরবাদ হয়ে যাব, সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাব। অত্যন্ত বেদনাহত হয়ে পিন্টু বলে, কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গাভীটা মরে যাবে? একটু অন্যভাবে দেখ না, গাভীটা দুধ দেবে, আমরা বিক্রি করব, প্রথমে পয়সাগুলো জমাবো, তারপর আরও গাভী কিনবো। অনেক পয়সা হবে যখন, তখন অনেক গয়না কেনা যাবে, বাড়িও বানানো যাবে। এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠব দুজন। কিন্তু মিন্টুর ওই একই বলি ও জিকির, ব্যবসা, টাকা, বাড়ি, গয়না সব হবে তখনই যখন গাভীটা বেঁচে থাকবে। এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাভীর মরার কথা। পিন্টু আর বোঝাতে পারে না, শুধু বলে, দেখ মিন্টু, ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না। এই ধরনের ভাবনা ঠিক নয়, কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস। এইভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল। পিন্টু একাই একটা দুগ্ধবতী গাভী কিনে ফেলে। সে এখন আর দিনমজুরের কাজে যায় না। সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখাশোনা করে, দুধ দই। প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে গাভীর পরিচর্যা করতে কষ্ট হয়েছিল। ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগলো। আর দিনমজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসতো আর পিন্টুর সংঘর্ষ করার পরিশ্রমের বিষয়টি দেখত।
আর ভাবতো তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল। রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা দিতে পারত। এখন পিন্টুর জীবনে আড্ডা দেবার অবসর নেই। তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে গাভী কিনলো? যদি মরেই যায় সবই যাবে তার। আর ওইদিকে কালো গাভীর মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু। সে দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করতে লাগলো। এটা ঠিক যে তার কাছে এখন অবসর নেই, কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয়। এইভাবে দিন যায়। আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে, গাভী বাড়তে থাকে, কাজের লোকও বাড়তে থাকে। গাভীও তার মরেনি। অন্যদিকে মিন্টু গাভী মরার কথা ভাবে আর একইভাবে দিনমজুরের কাজ করে যায়। এদিকে পিন্টু ধীরে ধীরে ধনী হতে থাকে ক্রমশ। তো বন্ধুরা, এই গল্পের ভেতরের বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারবো। তো বন্ধুরা, এসো খুব কম কথায় দেখে নিই আমরা কি শিখলাম। 1. কিন্তু যদি তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই। 2. নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই। 3. নো রিস্ক নো গেইন। ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে। তো বন্ধুরা, আজকের এই ছোট ছোট গল্প থেকে যদি আপনারা একটিও শিক্ষণীয় কিছু শিখে থাকেন, তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।